আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের এই ভালো থাকাটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি বাতিন স্যার বাংলা ক্লাস নিয়ে হাজির। এই বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ এইচএসসি যে ব্যাকরণ অংশটি রয়েছে, সেই ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাসের মাধ্যমে শব্দ গঠন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সমাস একটি বৃহৎ প্রক্রিয়া। সমাসের মাধ্যমে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে নতুন শব্দ তৈরি করা শিখতে পারি। এটা হচ্ছে আমাদের সমাসের কাজ। আর সমাস আমাদের প্রধানত 4 প্রকার এবং আমরা সমাস 6 প্রকার হিসেবে দেখতে পাই। নবম দশম শ্রেণীর যে বইটি রয়েছে সেখানে আমরা সমাস দেখেছি 4 প্রকার, এবং এর আগে আমরা বিভিন্ন বইয়ে সমাস 6 প্রকার দেখেছি। আল্লাহর রহমতে আমরা 6 ধরনের সমাস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা সমাসের গুরুত্বপূর্ণ একটি সমাস, সেটি হচ্ছে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করার চেষ্টা চালাবো। আজকে আমরা দেখব যে সমাস কিভাবে ব্যাসবাক্য থেকে সমস্ত পদ তৈরি করা যায়, সমস্ত পদ থেকে কিভাবে ব্যাসবাক্য তৈরি করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এর আগে সমাসের কিছু বেসিক জায়গা রয়েছে যেটি আমাদের জানাটা খুব জরুরি, যেমন কোনটি ব্যাসবাক্য, কোনটি বিগ্রহ বাক্য, কোনটি সমস্ত পদ, এই বিষয়গুলো। আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা এরকম একটা উদাহরণ দিলাম, বললাম সিংহ চিহ্নিত আসন সমান সমান আমরা এটা পাবো, সেটির নাম কিন্তু হচ্ছে সিংহাসন। এইরকম একটা শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, সমাস নির্ণয়ের ক্ষেত্রে এই সমান চিহ্নটা অতীব গুরুত্বপূর্ণ। এটা এরপরে আমরা যদি বলি সমান চিহ্নের বাম দিকে পুরো যে বড় বাক্যটা আমরা দেখছি, এই বাক্যটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য। অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এই পুরো যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা যে ব্যাকরণিক ভাষায় এটাকে আমরা বলবো ব্যাস বাক্য। কি বাক্য? এটাকে আমরা বলছি ব্যাস বাক্য। এরপরে ডান দিকে যেটা থাকছে এটাকে আমরা বলছি সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। তাহলে বাম দিকেটা হচ্ছে ব্যাস বাক্য, আর ডান দিকেরটাকে আমরা যেটা বলছি সেটি হচ্ছে কি? সমস্ত পদ। এটি হচ্ছে ব্যাকরণের প্রাথমিক ভিত্তি, এটা আমাদেরকে জানতেই হবে। এ পর্যায়ে আমরা সমাসের আরেকটি গুরুত্বপূর্ণ সমাস, যে সমাসটি হচ্ছে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস নিয়ে এখন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। কর্মধারয় সমাস এমন হবে যে কর্মধারয় সমাস আমরা 4টা ভাগ দেখি। যেমন একটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, যাই আমরা ধারাবাহিকভাবে 4 প্রকারের বিস্তারিত দেখার চেষ্টা করি। যেমন আমরা সমাসটা দেখতে পাচ্ছি, সেই সমাসটির নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদ আর লোপী যেটা ইউজ করব, সেই সমাসটির নাম হচ্ছে কর্মধারয়। প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেন আসতে পারে যে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা আমরা অ্যাকচুয়ালি চিনব কিভাবে, চিনার ওয়েটা কি, চিনার রাস্তাটা কি, এটা আমি বলার চেষ্টা করছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা এমন হবে, ব্যাস বাক্যের মাঝের পদটি যদি সমস্ত পদে গিয়ে লোপ পায় তাহলে সেটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যাই আমরা উদাহরণে দেখি। যেমন এখানে আমরা একটা শব্দ ইউজ করে দিলাম, বললাম শিক্ষা বিষয়ক, এখানে এটা ইউজ করলাম, এটা হচ্ছে মন্ত্রী। সমান যেটা হয়ে যাবে আমাদের, সেটা নাম হয়ে যাবে কি? শিক্ষা মন্ত্রী। এরকম একটা আমরা শব্দ ইউজ করলাম। লক্ষ্য করে দেখো, শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটি কিন্তু হচ্ছে আমাদের ব্যাস বাক্য, আর এটি হচ্ছে আমাদের সমস্ত পদ। আমরা বলেছি ব্যাস বাক্যের মাঝের পদটি যদি সমস্ত পদে গিয়ে লোপ পায় তাহলে সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। লক্ষ্য করে দেখো, এটির নাম কিন্তু হচ্ছে শিক্ষা, এটার নাম কি? শিক্ষা। এটি আছে মন্ত্রী, এটাও আছে মন্ত্রী, বাট এখান থেকে এই যে বিষয়ক শব্দটি, এই শব্দটি, এই পদটি আমাদের সমস্ত পদে গিয়ে কি পেয়েছে? লোপ পেয়েছে। মধ্যকার জায়গা থেকে লোপ পেয়েছে বলেই এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আরেকটা দেখাই, এরকম আমরা বললাম শব্দটা ঘর আশ্রিত জামাই, সমান সমান আমাদের যেটা হবে সমান সমান হয়ে যাবে ঘর জামাই। আমরা এরকম একটা শব্দ ইউজ করলাম, ঘর আশ্রিত জামাই সমান সমান কি? ঘর জামাই।
লক্ষণীয় বিষয়, আমাদের ব্যাস বাক্য কোনটা? ঘর আশ্রিত জামাই। আর মাঝের পদ কোনটা? আশ্রিত। লক্ষ্য করে দেখো, এই যে ঘর ঘর, জামাই জামাই, বাট এই যে আশ্রিত শব্দটা আমাদের সমস্ত পদে গিয়ে কি পাচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে। কোথা থেকে লোপ পেয়েছে? মাঝের জায়গা থেকে লোপ পেয়েছে। আর মাঝের জায়গা থেকে লোপ পেয়েছে বলেই এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কত সহজ! আমরা এইরকম ভাবে যদি আমরা শব্দটা ইউজ করি তাও আমরা এটা মধ্যপদলোপী কর্মধারয় বলবো। বললাম স্মৃতি রক্ষার্থে শোধ সমান সমান যেটা হবে সমান সমান হয়ে যাবে স্মৃতিশোধ। আমরা এরকম একটা শব্দ দেখতে পাই, স্মৃতি রক্ষার্থে শোধ সমান সমান কি? স্মৃতিশোধ। স্মৃতি স্মৃতি, সৌধ শোধ। আর এটা যেটা আছে সেটা নাম কি? রক্ষার্থে। রক্ষার্থে শব্দটা ব্যাস বাক্যের মাঝের জায়গা থেকে লোপ পেয়েছে বলেই এটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমরা খুব সহজেই এগুলো বলতে পারি। এছাড়া আমরা দেখতে পাই সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। আবার বলতে পারি এরকম ভাবে বলা যায় যে যে পল মিশ্রিত অন্ন সমান সমান কি হয়ে যাবে? পলান্ন। এরকম টাইপের শব্দগুলো যদি মাঝ থেকে আমাদের লোপ পায় তাহলে আমরা অটোমেটিকলি সহজ সরল সাবলীল ভাবে বলতে পারবো যে এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট আমরা কর্মধারয় সমাসের আরেকটি সমাস, যে সমাসটিকে আমরা বলছি সেটি সমাসের নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এইটার সাথে সাথে আমরা আরেকটা যেটা দেখবো সেই সমাসটির নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। আর নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। দুইটা আমরা দেখার চেষ্টা করব। এই দুইটা বই আমাদের অনেক জটিল করে সংজ্ঞা দিয়ে আছে, যেটা আমাদের কাছে বোঝাটা অনেকটা কঠিন হয়ে ওঠে। এই কারণে এটাকে আমরা একটি শব্দের মাধ্যমে জানানো বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি উপমান কর্মধারয় সমাস হয়, যদি উপমান কর্মধারয় সমাস হয় তাহলে এটার জন্য আমাদেরকে একটি শব্দ মনে রাখতে হবে। সেই শব্দটির নাম হচ্ছে বাস্তব তুলনা। কি তুলনা? বাস্তব তুলনা। আর উপমিত যদি হতে হয় তাহলে এটা যেটা হবে নাম হচ্ছে অবাস্তব তুলনা। কি বাস্তব? অবাস্তব তুলনা। একেবারে বাস্তব বলতে কি? যেটা অরিজিনাল সেটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাসটা কেমন হবে? যেটা অবাস্তব তুলনা হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমাদের খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা শব্দ ইউজ করলাম, বললাম এরকম শব্দ ইউজ করতে পারি, বললাম যে রক্তের ন্যায় লাল সমান সমান যেটা হবে সমান সমান হয়ে যাবে কি? রক্ত লাল। এরকম একটা শব্দ ইউজ করলাম। বাস্তব কিনা সেটা দেখার চেষ্টা করি আমরা। রক্ত আর কিসের সাথে তুলনা করেছি? লালের। তাহলে আমরা সবাই জানি যে রক্তের কালারটা কেমন হয়? লাল হয়। তাহলে এটা একটা বাস্তব তুলনা। আর যেহেতু বাস্তব তুলনা, এই কারণে এটা হয়ে যাবে আমাদের উপমান কর্মধারয় সমাস। আমরা যদি এইরকম বলি যে কাজলের, বললাম কাজলের ন্যায়, এখানে আরেকটা শব্দ ইউজ করলাম কালো সমান সমান, যে শব্দটা চলে আসবে সমান সমান আসবে কি? কাজল কালো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, কাজলের ন্যায় কালো কিসের সাথে কিসের তুলনা করেছি আমরা? কাজলের সাথে কালোর তুলনা করেছি। তাহলে আমরা জানি যে কাজল হচ্ছে কালো, কালো হচ্ছে কালো। তাহলে এটা বাস্তব তুলনা। আর যদি বাস্তব তুলনা হয় তাহলে সেটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। যেটা আরেকটা উদাহরণ দেখায়, যেটা দেখে আমরা খুব ভালো বুঝবো। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নিমের ন্যায় তেতো সমান সমান যেটা হবে সমান সমান হচ্ছে নিম তেতো। এরকম একটা শব্দ ইউজ করলাম। নিম কিসের সাথে তুলনা? তেতোর সাথে। প্রিয় শিক্ষার্থীরা, নিম তো আমাদের তেতোই হয়। নিম কি কোনো সময় মিষ্টি লাগে? মধুর মতন মিষ্টি লাগে না। কেমন লাগে? তেতো লাগে। তাহলে এটা বাস্তব তুলনা। আর যদি বাস্তব হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের উপমান কর্মধারয় সমাস। আমরা যদি বলি অরুণের ন্যায় রাঙা, তাহলে কি হবে? অরুণ রাঙা। আমরা যদি বলি তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। বাস্তব তুলনা। তাহলে বাস্তব তুলনা যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি? উপমান কর্মধারয় সমাস। এবং ঘন ন্যায় শ্যাম, ঘন শ্যাম। শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। এই যেগুলো হচ্ছে কিন্তু আমাদের বাস্তব তুলনা। নেক্সট আমরা আরেকটা যেটা দেখবো সেটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এটাই বা কেমন? যেটা অবাস্তব, একেবারে অবাস্তব ঘটনা, অবাস্তব তুলনা, সেটা কিন্তু হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। কেমন সেটা দেখি আমরা।
এখানে আমরা বললাম এরকম একটা শব্দ, বললাম পুরুষ, এখানে যেটা বলবো সেটা হচ্ছে সিংহের ন্যায়, সমান সমান যেটা হবে সমান সমান হয়ে যাবে কি পুরুষ সিংহ, এরকম। বা এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি পুরুষ সিংহের ন্যায় সমান সমান কি সিংহ পুরুষ। আমরা এই শব্দটাও কিন্তু ইউজ করতে পারি। কেমন? এখানে আমরা যেটা বলবো সেটি নাম হয়ে যাবে কি সিংহ পুরুষ, এরকম একটা শব্দ। লক্ষ্য করে দেখো আমরা কিসের সাথে কিসের তুলনা করেছি? পুরুষের সাথে সিংহের তুলনা করেছি। পুরুষ কি কোনো সময় সিংহের মতো হতে পারে? না। পুরুষ পুরুষের মতো, সিংহের মতো। আমরা কি এরকম করে মজা করে বলতে পারি যে পুরুষের পা আছে 4টা, সিংহের পা আছে 2টা? পুরুষ থাকে সুন্দরবনে, সিংহ থাকে কানসাটে, এটাকে আমরা বলতে পারবো? না, কোনো সময় না। তাহলে আমরা এটা যেটা বলতে যাচ্ছি যে পুরুষের সাথে সিংহের তুলনা করা হয়েছে, বাট পুরুষ আর সিংহ কিন্তু কোনো সময় এক জিনিস না। তবে আমরা এটা বলতে পারি যে সিংহের সাহসের সাথে বা সিংহের সাহসের সাথে পুরুষের সাহসের কি করা হয়েছে? তুলনা করা বুঝিয়েছে। কিন্তু আমরা এটা বলতে পারি না যে পুরুষ আর সিংহ এক জিনিস, দুই জিনিস। আরেকটা যদি আমরা এরকম ভাবে বলি, বললাম মুখ, আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্রের ন্যায়, সমান সমান যেটা হবে সমান সমান আমাদের হবে কি চন্দ্রমুখ, এরকম আমরা একটা শব্দ ইউজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো এইটাও কিন্তু আমাদের একটা অবাস্তব তুলনা। কেন, কিভাবে? আমরা মুখের সাথে চন্দ্রের তুলনা করেছি। মুখ কি কোনো সময় চন্দ্রের মতন হতে পারে? না, অসম্ভব। মুখ মুখের মতো, চন্দ্র চাঁদ চাঁদের মতন। চাঁদ থাকে আকাশে, মুখ থাকে নিজের কাছে, তাহলে এটা সাথে কোনো সময় হতে পারে না। কিন্তু আমরা তুলনা করি, যারা অনেক সুন্দর হয়, একেবারে সুকেশিনী হয়, সুভাষিনী হয়, প্রিয়াঙ্গদা হয়, অষ্টাধারী হয়, তাদেরকে আমরা বলি তার মুখটা চাঁদের মতন। কিন্তু আসলে চাঁদ আর মুখ কোনো সময় একরকম হতে পারে না, দুইটাই ভিন্ন জিনিস, দুইটাই আলাদা জিনিস। তাহলে মুখ আর চন্দ্র এক জিনিস না, অর্থাৎ অবাস্তব তুলনা। এই কারণে এটা হয়ে যাবে আমাদের কি উপমিত কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাসের ক্লাস করছি, কর্মধারয় সমাসের 3 প্রকার আমরা সমাস দেখলাম। এরপরে আমাদের আরেকটি সমাস আছে, যে সমাসটিকে আমরা বলছি রূপক কর্মধারয় সমাস। এই সমাসটা হবে রূপক কর্মধারয় সমাস নামে একটা সমাস রয়েছে। এই সমাসটি আমি আজকে দেখার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই রূপক কর্মধারয় সমাসটা অ্যাকচুয়ালি আমরা চিনব কিভাবে? চিনার ওয়েটা কি, চিনার রাস্তাটা কি? এটা চেনার জন্য আমাদের খুব সহজ সিস্টেম আছে। যেমন এখানে আমরা যেটা দিলাম সেটা নাম কি সমান চিহ্ন। ডান দিকে যেটা বসে সেটা সমস্ত পদ, আর বাম দিকে যেটা বসে সেটি কিন্তু হচ্ছে ব্যাস বাক্য। তো আমরা অনেক সময় বিভিন্নভাবে বাচ্চাদেরকে এইরকম ভাবে বুঝিয়ে থাকি যে মধ্যখানে রূপ থাকলে রূপক কর্মধারয় সমাস। এটি কিন্তু একেবারে সঠিক না। রূপের জায়গায় অন্য কিছুও হতে পারে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন দেখার জন্য আমরা বললাম যে ব্যাস বাক্যের বাম দিকের যে পদটি সেটা আমরা জেনারেলি ভাবে বোঝানোর জন্য বলছি এটি হচ্ছে পূর্বপদ, আর ডান দিকেরটা হচ্ছে পরপদ। রূপক কর্মধারয় সমাস যদি হতে হয় তাহলে এই যে বাম দিকের যে পদটির কথা বলছি এটি আমরা অদৃশ্যমান থাকবে, এটা আমরা চোখ দিয়ে দেখতে পাবো না। বাট ডান দিকের যে পদটি থাকবে এই পদটি কিন্তু আমরা দেখতে পাবো। আর মধ্যখানে মাঝে অধিকাংশই সময় 99% এরকম সময় আমাদের রূপ শব্দটি থাকবে। যেমন এখানে আমরা একটা শব্দ বললাম মন রূপ মাঝি, সমান সমান আমরা যেটা ইউজ করব সমান সমান যেটা হয়ে যাবে মন মাঝি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো যে এটা কি দিয়েছি মন, এটা নাম কি রূপ, এটা নাম মাঝি। আমি বললাম যে পূর্বপদ যেটি মানে এই পাশে যে আছে এটা আমরা কোনো সময় চোখ দিয়ে দেখতে পাই না। আমরা কাউরি মনের কথা বলতে পারবো? কার মনে কি আছে? আমার মনে এখন কি বলছে এটা কেউ বলতে পারবে না। তোমার মনে কি বলছে এটা কেউ বলতে পারবে না। দ্যাট মিনস এটা অদৃশ্য। বাট মাঝি আমরা ঠিকই দেখতে পাই। যারা নৌকা চালায়, যারা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা বলবো কি মাঝি। আরেকটা দেখো এখানে আমরা এরকম একটা এরকম একটা শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, ক্রোধ মানে কি? ক্রোধ মানে কিন্তু হচ্ছে রাগ। আমরা রাগটা কি কোনো সময় দেখাতে পারি না, অসম্ভব। আমরা কি বলতে পারি যে রাগের ওজন 3 কেজি, 4 কেজি, 5 কেজি? না। আমরা কি বলতে পারি যে রাগ 3 কিলোমিটার, 5 কিলোমিটার? না, এটা দেখা যায় না। বাট অনলটা ঠিকই দেখা যায়। অনল মানে কি? অনল মানে কিন্তু হচ্ছে আগুন। আগুনটা আমরা সবাই দেখতে পাই, বাসায় দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাই। বাট
ক্রোধ কিন্তু আমরা কোনো সময় দেখতে পাই না। আর মধ্যখানে আমাদের কি আছে? রূপ। এই কারণে এই সমাজটিকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। তাহলে সহজভাবে আমরা বলতে পারি যে আমাদের বাম দিকের পদটি অর্থাৎ পূর্ব পদটি সাধারণ অর্থে এটিকে আমরা যদি আমরা দেখতে না পাই, অদৃশ্য থাকে, আর পরের পদটি যদি আমরা দেখতে পাই, মধ্যখানে যদি রূপ থাকে, তাহলে সেটিকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থীরা, কত সহজভাবে আমরা কর্মধারয় সমাসটি শিখলাম, 4 প্রকার ভাগ। এছাড়া আমাদের সাধারণ কর্মধারয় সমাস রয়েছে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেগুলো দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।